বিদেশের বন্ধু রে, আমার পরাণ বন্ধু রে, একবার বরাক বঙ্গে এসে যান, সনবিল দেখে যান, আমাদের কথা শুনে যান রে বন্ধু, মনের কথা বলে যান রে। দেশ বিদেশের বন্ধুরে, আমার পরাণ বন্ধুরে, একবার বরাক বঙ্গে এসে যান, সনবিল দেখে যান, আমাদের কথা শুনে যান রে বন্ধু, মনের কথা বলে যান রে, আমাদের কথা শুনে যান রে বন্ধু, মনের কথা বলে যান রে। আলোর সাথীর দর্শক বৃন্দ, আমরা এসছি সনবিল উৎসবে। সনবিল উৎসব আপনারা জানেন প্রথমবার হচ্ছে, এবারের মতো প্রথম ডোনার মন্ত্রকের উদ্যোগে হচ্ছে, আর আসাম ইউনিভার্সিটি এর উদ্যোক্তা। তো আপনারা দেখেছেন বিভিন্ন খবরের কাগজে আর বিভিন্ন চ্যানেলে, টিভি চ্যানেলে আপনারা দেখছেন সনবিল উৎসব সম্বন্ধে। তো সনবিল উৎসবে আমাদের অতিথিরা এসছেন, আসাম ইউনিভার্সিটির অতিথিরা কলকাতার থেকে এসছেন। আমাদের সঙ্গে আছেন ফাল্গুনী দে, লেখক কবি ফাল্গুনী দে। আমাদের সঙ্গে আছেন অনুবাদক লেখক অরুণ রায়, এলাহাবাদ থেকে এসছেন অরুণ রায়। তো আমার সঙ্গে আছেন কল্লুল চৌধুরী, হাইলাকান্দির, তিনিও অতিথি আজকের অনুষ্ঠানে। আজকের সেমিনারে তিনিও ছিলেন। এখানে একটা সেমিনার হয়েছিল আজকে আসাম ইউনিভার্সিটির উদ্যোগে। তো সেমিনারে তিনিও বক্তা ছিলেন, যে সনবিল অঞ্চলের, সনবিলের আর্থসামাজিক উন্নয়ন নিয়ে সেমিনার হয়েছিল। তো কল্লুল চৌধুরী ছিলেন কবি গল্পকার। আর অরুণ রায়কে আমরা পেয়েছি, তিনি এলাহাবাদের অনুবাদক কবি, এলাহাবাদ যার এখন নাম প্রয়াগরাজ। অনেকে হয়তো এলাহাবাদ বললে এখন অনেক নতুন জেনারেশনের মানুষ হয়তো বুঝতে পারবে না, তো প্রয়াগরাজ থেকে এসছেন অরুণ রায়। তো আমরা এবার অরুণ রায়ের কাছ থেকে শুনবো দর্শক বন্ধু, যে তিনি এখানে যে এসছেন, আমরা নিয়ে এসছি তাকে এই সনবিলে নৌকা বিহারে। আমরা সনবিলে নৌকা বিহার করতে ভালোবাসি। আমাদের এত অঞ্চলের মানুষ অনেক দূর দূর থেকে আসেন এইখানে নৌকা বিহার করতে। আর সনবিলের যে অপূর্ব সৌন্দর্য, এই যে বৃহৎ একটা ব্যাপার, এইখানে এই জলাশয়ের সৌন্দর্য, এই জলাশয়ের মধ্যে এই হাওয়াটা, এই যে ন্যাচারাল একটা পবিত্র একটা ভাব, যেখানে কোনো পলিউশন নেই, যেখানে পাখিরা এই সুন্দরভাবে উড়ে বেড়াচ্ছে, বন্ধনহীন উড়ে বেড়াচ্ছে, কোনো নিঃশর্ত ভাবে কোনো বাধা না পেয়ে, যেখানে যে নির্মল আনন্দ, আর খোলা আকাশের নিচে, এত বড় আকাশ আমরা হয়তো দেখতেই পাই না। তো এখানে অরুণ রায় এসছেন, তিনি আমাদের এই সনবিল উৎসবে তাকে আনার প্রধান উদ্দেশ্য হলো তিনি যাতে দেশে বিদেশে এর প্রচার করতে পারেন, তার জায়গায় গিয়ে, তার নিজের শহরে গিয়ে তিনি যাতে প্রচার করতে পারেন সনবিলের সম্বন্ধে, সনবিলের সৌন্দর্য সম্বন্ধে। আর সনবিলে যাতে পর্যটক তার এই প্রচার নিয়ে, তার এই লেখালেখি নিয়ে, লেখা দেখে যাতে দর্শকরা, ভ্রমণ পিপাসুরা আমাদের এই অঞ্চলে সনবিলে আসেন এবং সনবিলের যাতে পর্যটক টানা যায়। তো এর জন্য অরুণ রায়কে ডেকে আনা হয়েছে। তিনি অনুবাদক, লেখক। তো আমরা জানতে চাইব তিনি কিভাবে প্রচার করবেন। তিনি যে সনবিলে এসছেন তার সে সম্বন্ধে, সনবিলের সৌন্দর্য সম্বন্ধে তিনি কিছু বলবেন, তার কেমন লাগছে সনবিল, এবং তিনি কিভাবে গিয়ে এর প্রচার করবেন সনবিল সম্বন্ধে, তিনি তার অঞ্চলের মানুষকে কিভাবে জানাবেন, আর আমাদের এই অঞ্চলের মানুষের ব্যবহার, মানুষের যে আতিথেয়তা ওনার কেমন লাগলো এই সনবিল উৎসবে তিনি বলবেন। নমস্কার,
সবচেয়ে প্রথমে আমি এই অনুষ্ঠানের আলোচনাটি অনুষ্ঠানের সঞ্চালিকা মিতা দাস পুরকার কাছ থেকে আমার শহরের পক্ষ থেকে অঞ্চলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাবো যে তিনি এইরকম অনুষ্ঠানটি এইরকম পরিকল্পনা ঠিক এই জায়গাটায় করেছেন। এবার উনি জিজ্ঞেস করেছেন যে কেমন লাগলো। আমি একটি কথাই খালি বলবো, সুন্দর সুন্দর আর সুন্দর। যদিও এলাহাবাদ আপনারা জানেন যে প্রয়াগরাজ এবং সেখানে ত্রিবেণী সঙ্গম, সে এক বিস্তীর্ণ দুপার। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো, কিন্তু এই সনবিলের যে সৌন্দর্য এক মনোমুগ্ধকর, চারিদিকে এত জলরাশির মধ্যে আমাদের এলাহাবাদে যেটা উত্তর ভারত বলে মাখানা বলে কথাটি, আমি এটা এই জন্যই উল্লেখ করলাম। এখানে জলের দুধারে খালি ছড়ানো আছে এই মাখানার গাছ। এছাড়া এই সৌন্দর্য ভাবতে পারা যায় না যে কি অসীম সৌন্দর্য। এবার উনি বলেছেন এই সনবিল উৎসবের বিষয়ে আমরা জানলাম। তার আগে ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরী অনেকগুলি আমাকে যে তথ্য পাঠিয়েছিলেন, সেই পরিপ্রেক্ষিতে আমি সেখানকার সংবাদপত্রে যখন তারা জানলেন তারা স্বস্ফূর্তভাবে তার প্রচার করেওছেন এবং আমি এই জিনিসটির উপরে আমার পুরো প্রবন্ধ লিখব আর সেটি লিখে এবং তার সাথে সাথেও আলোর সাথে এই অনুষ্ঠানটিকেও আমি সর্বত্রভাবে চারিদিকে প্রচারিত করব আমার ক্ষমতা অনুযায়ী। এমন সুন্দর খালি জলজ মানুষজনকে নিয়ে এরকম উৎসব আমি এর আগে কোনো দিন দেখেছি কিনা আমার মনে নেই। যে জল, মানুষ এবং তার সৌন্দর্য এবং প্রাকৃতিক সম্পদ, সেইগুলিকে নিয়ে দুটি সেমিনার হলো দুদিন। আর সেই সেমিনারে ভারতবর্ষের বিভিন্ন বক্তারা এসেছিলেন, বিভিন্ন স্থান থেকে, বিদেশ থেকে। তারা তাদের বক্তব্যের মধ্যে বারবার করে যেটা কথাটা উঠে আসলো যে এই সনবিলকে কী করে রক্ষা করা যায়। প্রধান যে কথাটি এখানটাতে বলা হলো সেটা হলো পর্যটনের বিষয় বলতে গিয়ে আমাদের অনেক বক্তা বিভিন্ন রকমের বক্তব্য রাখলেন। সেই পরিপ্রেক্ষিতে বলি যে পর্যটনকে বাড়াতে গেলে তার সঙ্গে সম্পূর্ণভাবে আজকের সময়ের পরিপ্রেক্ষিতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে নিয়ে চলতে হবে। বিশেষ করে আমি এটা বলাটা উচিত হবে কিনা জানি না, কিন্তু আমি বলবো যে আপনার স্থানীয় সরকার এবং রাজ্য সরকার এবং বর্তমানে কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ সহযোগিতা এই সনবিলকে আমরা আরও উন্নতভাবে পর্যটনের হিসেবে এবং এখানকার মানুষের জীবিকার সাধন হিসেবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এটাই আমার বক্তব্য। ও দেশ বিদেশের বন্ধু রে, আমার পরাণ বন্ধু রে, একবার বরাক বঙ্গে এসে যান, সনবিল দেখে যান, আমাদের কথা শুনে যান রে বন্ধু, মনের কথা বলে যান রে। দেশ বিদেশের বন্ধুরে, আমার পরাণ বন্ধুরে, একবার বরাক বঙ্গে এসে যান, সনবিল দেখে যান, আমাদের কথা শুনে যান রে বন্ধু, মনের কথা বলে যান রে, আমাদের কথা শুনে যান রে বন্ধু, মনের কথা বলে যান রে।
বিলের সিপাহী টিলা, ঢেউয়ের তালে নৌকার খেলা, সন্তোষপুরের পাঁচহাল টিলা, কাকদ্বীপের হিজল মেলা, এসে যান দেখে যান রে। রাধা রামের বীর কাহিনী, জঙ্গি দলের চোখের পানি, কুমার সাবের রাজ কাহিনী, কচুয়ার ওই উজান পানি, দেখে যান শুনে যান রে। দেশ বিদেশের বন্ধুরে, আমার পরাণ বন্ধুরে, একবার সনবিল এসে যান, নাও নিয়ে ভেসে যান, এসে যান ভেসে যান রে বন্ধু, মনের সুখে ভেসে যান রে। এসে যান ভেসে যান রে বন্ধু, মনের সুখে ভেসে যান রে। আলোর সাথী কেন্দ্রের দর্শক বন্ধু, আপনারা শুনলেন অনুবাদক লেখক প্রয়াগরাজের অরুণ রায়ের বক্তব্য। ধন্যবাদ অরুণদা, আপনি অনেক সুন্দর করে বললেন। আমাদের দর্শকরা অবশ্যই আপনার যে প্রবন্ধ আপনি লিখবেন বলেছেন, যে প্রচার করবেন বলেছেন আমাদের সনবিল নিয়ে, তো আমাদের দর্শকরা দর্শক বন্ধুরা অবশ্যই অপেক্ষা করবেন আপনার এই লেখা পড়ার জন্য। তো দর্শক বন্ধু, আমাদের সঙ্গে আছেন কল্লুল চৌধুরী, আমাদের হাইলাকান্দির আপনাদের পরিচিত, অতি পরিচিত কবি, গল্পকার, অনুবাদক কল্লুল চৌধুরী। তার একটা বই প্রকাশিত হয়েছে নতুন দিগন্ত প্রকাশনীর থেকে। কল্লুলদা, আপনি আপনার বই সম্বন্ধে কিছু বলুন আমাদের আলোর সাথীর দর্শকদের। আপনার বইয়ে কি কি লেখা আছে? আর কালকে বইটি প্রকাশিত হলো, বইটি গতকালকে প্রকাশিত হয়েছে, তো বইটির নাম কি, বইটির সম্বন্ধে তিনি কিছু বলবেন। তো দর্শক বন্ধু, আমাদের কল্লুলদা তার এই গতকালকে যে বইটি সনবিল নিয়ে, এই সুন্দরী সনবিল নিয়ে যে বইটি প্রকাশিত হলো, তাতে তিনি অনেক কিছু লিখেছেন, সনবিলের তথ্যাদি তুলে ধরেছেন। আর ছোট ছোট গল্প, যেটা সৈয়দা বাদশার গল্প, রাধারামের গল্প, সে নবাব রাধারামের গল্প, সেইগুলি যেগুলি লোকমুখে প্রচলিত, সেই গল্পগুলি তিনি তুলে ধরেছেন। আর তো বিভিন্ন গল্প আছে সনবিলের জনবসতির উপরে, সনবিলের মানুষজনদেরকে নিয়ে, মাছওয়ালাদের নিয়ে। তো এ ব্যাপারে কল্লুলদা আপনি কিছু বলুন আপনার বই নিয়ে, আর আপনার বইয়ে কি যে গল্প আছে সেটা সংক্ষেপে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে দিন। বইটা গতকাল এই সনবিল উৎসবের মঞ্চে, গতকাল এই বইটা সনবিল উৎসবের মঞ্চে শ্রী সাধন চট্টোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক, বাংলা সাহিত্যে এই বইটি তিনি উন্মোচন করেছেন, মোড়ক উন্মোচন করেছেন। এই বইটা বিশেষত্ব হচ্ছে এখানে দুটো গল্প রয়েছে, এই যে দুটো, একটা মাছওয়ালা, একটা সনবিলের ছেলে। এই দুটো গল্প 2015 সালে ঢাকা থেকে প্রকাশিত সনবিলের ছেলে গল্প সংকলনে অন্তর্ভুক্ত ছিল। এটাতেও নেওয়া হয়েছে, এখানে হচ্ছে 11টা গল্প, আর এই বইটাতে দুটো গল্প নেওয়া হয়েছে। আর এই গল্পের বিশেষত্ব হচ্ছে এটা সনবিলের উপাখ্যান নিয়ে, সনবিলের সন্ন্যাসী পাট্টা, সাহেবের টুক, এগুলো জায়গা আছে। দাদু, নাতি এবং নাতনিকে মানে সনবিলের গল্প বলছেন, মানে সনবিলের ছেলে গল্প, যেটা গল্প দেখা হয়েছে এখানে। এখানে নবাব রাধারামের কথা আছে, নীলকণ্ঠগিরির কথা আছে, উপকথাও আছে, ধার্মিক বকের কথাও আছে। এই বই থেকে যদি গল্পটা পড়েন অনেকেই উপকৃত হবেন। তাছাড়া মাছলা গল্পটা রয়েছে এখানে। মাছলা গল্পে আছে এখানে সুদিন দাস বলে একজন এখানকার বিশিষ্ট লোক, তিনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে সনবিলের সমস্যা নিয়ে কথা বলছেন, একটি মেমোরেন্ডাম দিয়েছেন আর কি, আর্থসামাজিক উন্নতি করার জন্য। সেটা আছে, সেটা সবাইকে বলছি পরে দেখার জন্য। আর আছে এটা ইংরেজিতে, বাংলাতে লেখা আছে। এটা ইংরেজি পোর্শনে আছে ইন্ট্রোডাকশন, তারপরে আছে আর্লি ইয়ার্স অ্যান্ড সেটেলমেন্ট অফ পিপুল কামিং ফ্রম ইস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তান থেকে আসা লোকরা 1950 সালে কীভাবে ওদের পুনর্বাসন দেওয়া হয়েছিল, সরকার রামকৃষ্ণ মিশনকে বলেছিলেন যে পুনর্বাসন দেওয়ার জন্য। তারা 3 বছর ধরে এখানে মানে এখানকার 8টি আপনার গ্রাম, যেমন কল্যাণপুর, স্বস্তিপুর, এগুলা শৈলজানগর, তারপর
এখানে আছে আরও কয়েকটা গ্রাম, বাংলাটিলা, বাগানটিলা, এগুলো গ্রাম। ওরা গ্রামে জঙ্গল আবাদ করে এখানে বসতি স্থাপন করানো হয় হবিগঞ্জের কৈবর্ত সমাজে। এই বিষয়টা আছে, একটা হিস্ট্রি দেওয়া আছে সংক্ষিপ্ত আকারে। তারপরে আছে এগ্রিকালচার ফিশিং, কৃষিকার্য কীরকমভাবে করেন, বড় ধান রোন, এবং এখানকার যারা অধিবাসী বেশিরভাগে জীবিকা হচ্ছে মৎস্যজীবী ওরা। তারপর আছে হেলথ কেয়ার ফেসিলিটি। এখানে হেলথ কেয়ার ফেসিলিটি খুবই কম, মানে এটা খুবই পুয়ার। কিন্তু এখানে এখানে মেডিকেল কলেজ আন্দোলন করা হয়েছিল, এখানে মেডিকেল কলেজ করার জন্য। তারপর যদিও সনবিলে হয় না, সনবিলের পাশে রামকৃষ্ণ কদমতলা মেডিকেল কলেজ হচ্ছে। এখানে আরেকটা আছে সরি সাইট অফ স্যাটেলাইট ইমেজি, এটা স্টেটসম্যান পত্রিকায় বের হয়েছিল 2003 সালে 15 ফেব্রুয়ারিতে। এ টেইল অফ সোয়েজা ভার্সাস নওয়াব রাদাম, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের সংকলনে। হোয়ার দি সান রাইজেস হোয়ার দি শ্যাডোজ ফল অন দি নর্থ ইস্ট, এটাতে সংকলিত হয়েছে 2006 সালে। এখানে লেখকও ইনভাইটেড হয়েছিলেন 2006 সালের 23 ফেব্রুয়ারিতে। তারপর এখানে আছে সনবিল প্রসপেক্টিভ ইকো ট্যুরিজম সাইট, এটা নেওয়া হয়েছে লেখকেরই লেখা। এটা এই রোটারি ক্লাব শিলচর গ্রিনল্যান্ড থেকে এটা সংকলিত হয়েছে। বুরসং আছে সনবিল এ ওয়াটার রিসোর্স উইথ গ্রেট পটেনশিয়াল ফর ট্যুরিজম, এখানে বাংলাতেও আছে, এটা বাংলাতে আছে গল্প। এটার নাম আছে সনবিল পর্যটনের অতি সম্ভাবনা জল সম্পদ। এখানে এই যে জলসম্পদ যেটা কীভাবে রক্ষা করা যায় এটা আমি দেখিয়েছি। এই জলসম্পদ রক্ষা করতে হলে এখানে একটা ড্রেজিংটা মনে হচ্ছে খুবই প্রয়োজন, কারণ প্রায় 200 বছর আগে এবং 50 বছর আগেও এখানে যে অনেকগুলো এখানে যে সনবিল যে বিস্তৃত ছিল আনিপুর পর্যন্ত, এগুলো আস্তে আস্তে পলি জমে এগুলা নতুন গ্রামের সৃষ্টি হয়েছে। আমার কথা হচ্ছে ভবিষ্যতে যে সনবিলটা থাকবে না, একটা ট্যাঙ্ক হয়ে যাবে, একটা জলাশয় হয়ে যাবে, এটাও আমার চিন্তার মধ্যে আছে। কারণ যেভাবে পলি জমছে, পলিটা জমার জন্য এখানে মানে জলটা থাকতে পারছে না, জলটা নিচু জায়গাতে, বিশেষ করে ওটা ওই যে উত্তর দিকে এসে যাচ্ছে দেবদার সাইডে। আপনার যখন এখানে কালীবাড়ি বাজার জল নেই, আর কিছু জায়গায় জল নেই, এই জলটা যদি থাকতো তাহলে মৎস্যজীবীরা উপকৃত হতেন। কিন্তু এখন মাছের বংশবৃদ্ধি হচ্ছে না। মাছের যদি বংশবৃদ্ধি করতে হয় জল থাকতে হবে, জল থাকতে হলে জলের পরিকল্পনা করতে হবে, কীভাবে জল রাখা যায়, সংরক্ষণ করা যায়, এগুলো বিষয় আসবে। তারপর এখানে আছে রামজার সাইট। যেমন এখানে চিন্তাধারা করা হয়েছে, রামজার সাইট দেখা হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে রামজার এখানে দিল্লি মন্ত্রী এই অশ্বিনী কুমার চৌবে তখন বলেন, যখন সাংসদ আমাদের করিমগঞ্জের সাংসদ যখন প্রশ্ন উত্থাপন করেছিলেন এখানে ট্যুরিজমের ব্যাপারটা, তখন উনি বলেছেন কেন্দ্রীয় সরকারের কাছে অর্থ প্রদানের জন্য সরকার থেকে কোনো অনুরোধ অবধি পাঠানো হয়নি। তো আমার কথা হচ্ছে দিনের পর দিন যাচ্ছে, কেবল মানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সেরকম উদ্যোগ নিচ্ছেন না। আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি সনবিলের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করা হচ্ছে, কিন্তু বাস্তবায়িত হচ্ছে না, সেটা কিন্তু আমরা চিন্তা করতে হবে। তারপর পক্ষী সংরক্ষণ কেন্দ্র, এখানে অনেক প্রজাতি সাইবেরিয়া থেকে পাখিগুলো আসে, 150 রকমের প্রজাতি পাখি শনাক্ত করা হয়েছিল। হ্যাঁ, প্রায় জলচর পাখি দেখা যায় 20,000 মতো পাখি, এবং এটা করে বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে প্রকাশিত হয়েছিল এগুলা। চৌধুরী উনি আনোয়ারউদ্দিন চৌধুরী আমাদের এই অঞ্চলে ওয়াইল্ড লাইফ তিনি অ্যাকচুয়ালি হাইলাকান্দির লোক, থাকেন গুয়াহাটিতে, খুব নামকরা লোক, বিশিষ্ট ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিস্ট। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে এখানে এশিয়ান জার্নাল অফ অ্যাডভান্স স্টাডিজে আমাদের এখানকার হিমব্রত চক্রবর্তী, হিল্লোজ্যোতি সিংহ, আসাম ইউনিভার্সিটি, বিকে দত্ত, ওরা একটা 2-3 বছরের জন্য গবেষণামূলক একটা কাজ করেছিলেন। এবং দেখা যাচ্ছে এখানকার পাখিদের কি মানে হচ্ছে না, আসছে না, এখানকার মানুষরা পাখি ধরে নিচ্ছে। এখন এখানকার মানুষেরও তো ভাবতে হবে, এগুলো পাখি, জলজ পাখি যদি না থাকে তাহলে এই প্রকৃতি আবার বিরূপ প্রতিক্রিয়া পড়বে, এনভায়রনমেন্ট মানে একটা বিরাট দেখা দেবে, বিপর্যয় দেখা দেবে। সুতরাং আমাদের এই ব্যাপারে চিন্তা করতে হবে। তারপর এখানে নৈসর্গিক সৌন্দর্য, যেমন ট্যুরিজম সেক্টর গ্রো করার জন্য এখানে হিস্ট্রিটা আছে। হ্যাঁ, নবাব রাধারামের হিস্ট্রি আছে, সোহেজা বাদশার হিস্ট্রি আছে। সুতরাং একটা জায়গার হিস্ট্রি যদি থাকে, এটা যারা বাইরে থেকে আসবেন এখানকার হিস্ট্রি জানতে চাইবেন। সুতরাং গভর্নমেন্ট সরকার যদি এগিয়ে আসে এখানে একটা হতে পারে, এই ট্যুরিস্ট সেন্টার হতে পারে। এখানে যে আসাম ইউনিভার্সিটি উদ্যোগে যে সনবিল উৎসব হচ্ছে, খুব সুন্দর, 2 দিন ধরে চলেছে, এটা মানে বিরাট ব্যাপার। আসাম ইউনিভার্সিটি যে উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে
এখানকার আসাম ইউনিভার্সিটির যে ভাইস চ্যান্সেলর রাজীব মোহন পন্ত এবং অক্লান্ত পরিশ্রম করেছেন মানবেন্দ্র দত্ত চৌধুরী এটা বাস্তবিত করার জন্য। ভবিষ্যতে যে সামনের বছরও এটা হওয়ার কথা, আমরা খুবই আশাবাদী। আমাদের ইউনিভার্সিটি যে উদ্যোগ নিয়েছেন 4 ওয়ালের বাইরে এসে এইগুলা করার জন্য আমরা আসাম ইউনিভার্সিটিকে সাধুবাদ জানাচ্ছি। এখানে আমার সঞ্চালিকা মিতাপুরকাস্ত আলোর সাথী, তাকে ধন্যবাদ জানাচ্ছি যেন আমরা নৌকা বিহারে এসে সুন্দর প্রাকৃতিক পরিবেশে যেই আমরা উপভোগ করছি এবং এই যে বক্তব্য রাখছি, উনি আমাদের যে সুযোগ দিয়েছেন বক্তব্য রাখার, তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। রাতা বিল নরে চরে সনবিলের ঢেউ প্রাণে মারে, উথাল পাথাল জলের তোরে উজান ভাটির কচুয়ারে, সামলে চলো মাঝি ভাই রে। সনবিলে জলের খেলা, জল ডালে পাখির খেলা, সারি সারি মাঝি মোল্লা, বিল পারে রই মাছের মেলা। এসে যান দেখে যান রে, দেশ বিদেশের বন্ধুরে, আমার প্রাণের বন্ধুরে, একবার সনবিল এসে যান, নাও নিয়ে ভেসে যান, এসে যান ভেসে যান রে বন্ধু, মনের সুখে মাছ খেয়ে যান রে। এসে যান ভেসে যান রে বন্ধু, মনের সুখে মাছ খেয়ে যান রে। দেবদারের সন্ন্যাসী বাড়ি, সন্ন্যাসী পাট্টার দুর্গা বাড়ি, আনন্দপুরের কালী বাড়ি, ডলুর কুমার কাছাড়ি, দেখে যান রে परदेसिया रे मेरे प्यारे बंधु रे, एक बार बरग बंग में आके जाओ, सोनबिल को देख के जाओ, हमारी बातें सुन के जाओ रे बंधु, अपनी बात कह कर जाओ रे, हमारी बातें सुन के जाओ रे बंधु, अपनी बात कह कर जाओ रे। आमर प्राण बंधु रे, आमर सोना बंधु रे, एक बार बरक बंगे एसे जान, আমাদের কথা শুনে যান রে বন্ধু, মনের কথা বলে যান রে, আমাদের কথা শুনে যান রে মাঝি, মনের ভাই যান রে। আপনারা কবি গল্পকার কল্লোল চৌধুরীর বক্তব্য শুনলেন। তিনি তার সদ্য প্রকাশিত বই নিয়ে বললেন, যেটা নতুন দিগন্ত প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইয়ের নাম কি যেন ছিল কল্লোলদা? সাগা অফ সনবিল, সনবিল অফ এশিয়াস সেকেন্ড লার্জেস্ট বিল ওভার। হ্যাঁ, তো এই বইটি নিয়ে তিনি বললেন যে বইটি গতকালকে প্রকাশিত হয়েছিল। কবি কথা সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায় বইটি প্রকাশ করেছিলেন। বইটি তার হাত দিয়েই উন্মোচিত হয়েছিল এই সনবিল উৎসবের মঞ্চে। তো আজকে আপনাদেরকে আমি সনবিলের যে সৌন্দর্য দেখাচ্ছি, আমরা নৌকা বিহার করতে এদেরকে নিয়ে এসেছি। এই অরুণ রায়, লেখক অরুণ রায় ও কবি গল্পকার যে পর্বতারোহী ফাল্গুনী দেকে নিয়ে এসেছি আমরা সনবিলের
এর পরিভ্রমণ করতে, যে নৌকা বিহার করতে নৌকায় নিয়ে এসেছি। তো আমরা দর্শক বন্ধু আপনারাও আমাদের সঙ্গে এই সৌন্দর্য উপভোগ করছেন। আর সনবিলে যে এই সময়ে যে জলটা খুব কম, তো জল খুব কম থাকায় আমরা বিভিন্ন জায়গায় যেতে পারছি না, একই জায়গায় আমরা একটু ঘুরছি। আর কিন্তু এই ঘোরাটাও একটু সমস্যা হচ্ছে, কারণ জল না থাকায়, জলটা খুব কম থাকায় কি হচ্ছে, পোকা একদম আমাদেরকে একদম আক্রমণ করে নিয়েছে। বিশেষ করে ফাল্গুনি তো নৌকায় চড়ে বসেছে, একদম নৌকার মাছ তুলে চড়ে বসেছে, যাকে ডেক বলা যায়, সেটাতে ও তো চড়ে খুব মজা করছে। আমাদের কবি গল্পকার পর্বতারোহী ফাল্গুনি দে, তো ওকে তো এইরকম পেয়ে, নৌকার উপরে মাস্তুলের মধ্যে পেয়ে তো পোকা একদম ওকে সাংঘাতিকভাবে আক্রমণ করেছে। তো আমরা ফাল্গুনিদের কাছ থেকে জানতে চাইব যে পশ্চিমবঙ্গ থেকে এসছে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় ওর বাড়ি থাকে। উনি আছেন একজন কলকাতার কোন কলেজের, উইমেন্স ক্রিশ্চান কলেজের তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো তিনি বলবেন, তিনি যে এসছেন এখানে, তাকে আনা হয়েছে যে তিনি গিয়ে বাইরে যে বহির্বরাকে এই সনবিল সম্বন্ধে প্রচার করবেন, যাতে আমাদের পর্যটন শিল্পটা উন্নত হয়। সনবিলের তার লেখার আকর্ষণে যাতে সনবিল মানুষ আকর্ষিত হয়ে যাতে এখানে আসে। তো আপনি একটু বলবেন যে সনবিলের সম্বন্ধে আপনি কিভাবে প্রচার করবেন, যা দেখে গেলেন কিভাবে প্রচার করবেন, আর কি লিখবেন, কি লিখতে চান লিখবেন, আর কেমন লাগলো আমাদের এখানে এসে, আপনার কীরকম লাগলো, সনবিল উৎসব সম্বন্ধে আপনি কিছু বলবেন। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। নমস্কার, আসাম সনবিল জলাশয়। আমি আসছি কলকাতা থেকে। এই সনবিল উৎসবের 2024 সালের এই যে উৎসব আয়োজন করা হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, তার ইকোট্যুরিজম প্রমোশন এবং তার অ্যাম্বাসেডর হিসাবে আমরা যেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই জলাশয়ের খবর পৌঁছে দিতে পারি, সেই উপলক্ষে আমরা সুদূর কলকাতা থেকে এসেছি এই হাইলাকান্দি, বরাক উপত্যকা এবং এই বিস্তীর্ণ জলাভূমির মাঝখানে প্রকৃতির সান্নিধ্যে। আমরা আসাম বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এই অনুষ্ঠানের যে প্রথম দিনের যে প্যানেল ডিসকাশন, সেই প্যানেল ডিসকাশনে আমাদেরকে আমাদের ভাবনা চিন্তা, আমাদের পরিকল্পনাগুলোকে তুলে ধরার জন্য এবং আমাদেরকে জায়গা দেওয়ার জন্য, যাতে করে আমরা সেইগুলোকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আমার সঙ্গে এলাহাবাদ থেকে কবি অনুবাদক অরুণ রায় মহাশয় এসেছেন, কল্লোলদার রয়েছেন, এবং মিতাদিকে আমরা বিশেষ ধন্যবাদ জানাই, যিনি আমাদেরকে তার চ্যানেল ঈশান বাংলার পক্ষ থেকে এই সুযোগ করে দিয়েছেন যেন আমরা ডিজিটাল মিডিয়ার মধ্য দিয়ে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে যেতে পারি এবং আমরা এই সনবিলের কথা তাদের সামনে তুলে ধরতে পারি। এই সনবিল জলাশয় তো শুধু একটি জলাশয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক অতীত ইতিহাস, এর সঙ্গে জড়িয়ে রয়েছে গ্রামীণ জীবন। এই জলাশয়ের পাড়ে বসতি করেছে সেই 47 সালে দেশভাগের পর বাংলাদেশ থেকে চলে আসা উদ্বাস্তু মানুষেরা, যারা এখানে তৎকালীন রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় এখানে তারা স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছেন, এবং এই জলাশয়কে কেন্দ্র করেই তাদের জীবন, এই জলাশয়কে কেন্দ্র করেই তাদের জীবিকা গড়ে উঠেছে। মূলত মৎস্যজীবী মানুষ যারা, তারা জলের পাশে থাকতে পছন্দ করেন, এবং তাদের যে জীবিকা নির্ভরতা সেটি কিন্তু মূলত এই জলাশয় সম্পদ শুধুমাত্র রাজ্যের নয়, এ সম্পদ দেশের, এ সম্পদ গোটা বিশ্বের। কারণ একটি জলাশয়, আমরা দেখেছি এর আগে পৃথিবীতে নানান বিশ্বযুদ্ধ ঘটে গেছে, হ্যাঁ, পৃথিবীতে জলের যে হাহাকার দেখা দিয়েছে। আমরা জানি আমাদের পৃথিবীর প্রথম জলশূন্য শহর দক্ষিণ আফ্রিকায় কেপটাউন শহরে আমরা জানি। আমরা এটাও জানি যে ভারতবর্ষের প্রথম জলশূন্য শহর চেন্নাই। তার মানে জলের একটা হাহাকার, স্বাদু জলের, পানীয় জলের হাহাকার। তো আজকে এই জলাশয়ের যে ব্যাপ্তি, আমরা যতটুকু খবর নিলাম বা পড়াশোনা করলাম, তাতে দেখা যাচ্ছে বর্ষাকালে এই জলাশয়ের ব্যাপ্তি ম্যাক্সিমাম আপনার 12 কিলোমিটার বাই 5 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থে মিলিয়ে প্রায় 60 বর্গ কিলোমিটার আয়তন, এবং গভীরতায় যা প্রায় 10 ফুটের মতো যার গভীরতা। তো এই রকম একটি আয়তনের জলে যার যে মিষ্টি জলের যে
সাপ্লাই, এই জলটি কিন্তু পারিপার্শ্বিক অঞ্চলের মানুষের কাছে একটি গভীর আবেদন রাখে। কারণ এই জলাশয়ের যে অন্তরাত্মা, সে কিভাবে আমাদেরকে বার্তা দিচ্ছে, আমাদেরকে সেইটিকে অনুসরণ করে চলতে হবে। কারণ প্রকৃতি এবং উন্নয়নের যে দ্বন্দ্ব, এটা চিরকাল থেকে যাবে। পৃথিবীর যারা উন্নত দেশ যারা, তারা কিন্তু এই দ্বন্দ্ব পেরিয়ে এসেছে। আজকে তারা টেকনোলজি নির্ভরতা দিকে ঝুঁকে পড়েছে এবং তারা প্রকৃতি থেকে সরে গিয়ে আজকে তারা নিজেদের ইকোনমির একটা সাস্টেনেবিলিটি জায়গায় নিয়ে এসেছে। কিন্তু ভারতবর্ষের মতো ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল দেশ বা আরও পিছিয়ে পড়া দেশ যারা রয়েছে, যারা খুবই গরিব এবং যাদের অর্থনৈতিক নিরাপত্তা এখনও সুনিশ্চিত হয়নি, অথচ তাদেরকে ইকোলজিক্যাল সেটআপটাকেও বজায় রাখতে হবে। এই যে উন্নয়নের সঙ্গে পরিবেশের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাকে বজায় রেখে যাদেরকে চলতে হচ্ছে, তাদের জন্য কিন্তু কাজটি খুবই কঠিন। ভারতবর্ষের মতো একটি মাল্টিকালচারাল কান্ট্রি, ভারতবর্ষের মতো একটি মাল্টি রিলিজিয়াস এবং মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, যেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধানের মানুষ যারা রয়েছেন, নানান ধর্মমত, নানান রাজনৈতিক মতাদর্শ, এসবের মাঝখানেও এরকম একটি জলাশয়কে বাঁচিয়ে রাখবার জন্য যে উদ্যোগ আসাম সরকার, আসাম বিশ্ববিদ্যালয় নিয়েছে, কারণ এই অঞ্চলে মানুষ যারা বসবাস করেন তারা নিতান্তই দিন আনা দিন খাওয়া জীবিকার মানুষ, তাদের আর্থিক নিরাপত্তা নেই। ফলে তাদের যে এই জলাশয়কে কেন্দ্র করে, এই যে জলাশয়ের মাছ, এই যে জলাশয়ের এবং আপনার অন্যান্য যে সকল বাস্তুজীবী কেন্দ্রিক যে রয়েছে, আমার সম্পদগুলো রয়েছে, জলজ সম্পদ এবং এখানকার পাখি, বিভিন্ন সময়ে সাইবেরিয়া এবং অন্যান্য অঞ্চল থেকে পরিযায়ী পাখি যারা এই অঞ্চলে এসেছে, তাদের যে আকর্ষণ, সেই সমস্ত আকর্ষণটাকে মাথায় রেখে যদি আমরা এই জায়গাটাকে একটি ইকোট্যুরিস্ট জায়গা হিসেবে, ইকোট্যুরিজমের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এই জায়গাটা উন্নয়নের কথা ভাবি, আমরা আমাদের কথার মধ্য দিয়ে, আমরা আমাদের লেখার মধ্য দিয়ে, আমরা আমাদের রচনার মধ্য দিয়ে, প্রবন্ধ রচনা, গল্প রচনা, কবিতা রচনা, বিভিন্ন রচনার মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় বলতে যাওয়া নিয়ে, আমি যেহেতু আন্তর্জাতিকভাবে বিভিন্ন পর্বতারোহণ এক্সপিডিশনে যাই, আমি যদি আমার ব্যানারে আমি যদি আন্তর্জাতিকভাবে এই সনবিল উৎসবের প্রমোশন করতে পারি, আসাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমি যদি কোনো চুক্তিতে আসতে পারি বা আলোচনার মধ্য দিয়ে আমরা যদি একটা বিস্তারিত ভবিষ্যতের দিকে এগোতে পারি, তাহলে কী হবে, আন্তর্জাতিকভাবে এই জায়গাটি ভারতবর্ষের মানচিত্রে শুধুমাত্র নয়, আসামের মানচিত্রে শুধুমাত্র নয়, গোটা বহির্বিশ্বের মানচিত্রে এবং গোটা পৃথিবীর মানচিত্রে আজকে এই সনবিল একটি আদর্শ ইকোট্যুরিজমের ডেস্টিনেশন হিসাবে গড়ে উঠবে। আমাদের দায়িত্ব এই সনবিলকে বাঁচিয়ে রাখা, আমাদের দায়িত্ব এর বাস্তুতন্ত্রকে বাঁচিয়ে রাখা, কারণ বাস্তুতন্ত্র না বাঁচলে মানুষ বাঁচবে না। তাই প্রকৃতির এই অন্তরাত্মার ডাক মাথায় রেখে আমরা যদি এই সনবিলের সামগ্রিক উন্নয়নের কথা ভেবে আমরা যদি উদ্যোগ নিই, আগামী দিনে আমাদের পাশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাশয়, আমাদের পাশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহাশয়, আমাদের পাশে প্রভিসি ভাইস চ্যান্সেলর এবং অন্যান্য যারা একাডেমিক কনসার্ন এবং প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা রয়েছেন, তারা সকলে বিভিন্ন বিভাগের, কখনো লাইফ সায়েন্স বিভাগের, কখনো ভূগোল বিভাগের, কখনো অন্যান্য যে কোনো রকমের সাবজেক্টের জায়গা থেকে তারা যদি ইন্টারডিসিপ্লিনারি পয়েন্ট অফ ভিউ থেকে তারা এই জায়গার উন্নয়নের জন্য একটি কমিটি গঠন করেন এবং তার কিভাবে প্রমোশন করা সম্ভব। আগের দিন রাজ্যপাল মহাশয় বলছিলেন যদি আমরা রিং রোড তৈরি করতে পারি, কল্লোলদা তার বক্তব্যের মধ্যে রেখেছেন যে যেভাবে এই জায়গাটি মজে যাচ্ছে পলির পড়ে পড়ে বা জলে, এই যে এখানকার যে বিভিন্ন দুটি সিজনে এই যে দুটি রকমের যে বৈচিত্র্য, কখনো এটি সবুজ যখন সেটি একটি ব্যক্তিগত প্রপার্টিতে, জলশূন্য অবস্থায় যখন সেটি ব্যক্তিগত প্রপার্টিতে, এখানে ধরুন ধান চাষ এবং ধরুন সবজি চাষ, এইসবের মধ্য দিয়ে মানুষকে একটা অল্টারনেটিভ রোজগারের সুযোগ করে দিচ্ছে। আবার ভরা বর্ষায় যখন দুকুল ছাপানো বন্যার মতো করে যখন এই জায়গাটি একেবারে সাগরের চেহারা নিচ্ছে, তার যে বৈচিত্র্যগত পার্থক্য, এইটিকে যদি আমরা মানুষ আকর্ষণ করে এই জায়গায় ডেকে আনতে পারি এবং সমস্ত রকমের আধুনিক সুযোগ সুবিধা দিয়ে আমরা যদি এই জায়গাটাকে বাঁচিয়ে তুলতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে সনবিল গোটা বিশ্বের বুকে, বিশ্বের মানচিত্রে একটি উপযুক্ত জলাশয় কেন্দ্রিক যে ইকোট্যুরিজম, আমরা এর আগে চিল্কা হ্রদের কথা শুনেছি, এমনকি আমরা ইন্টারন্যাশনালি আমি জানি, এই কথা সূত্রে আমি আরেকটি কথা জানিয়ে রাখি, যে দ্বন্দ্বের কথা বলছিলাম উন্নয়নশীল এবং উন্নত দেশের মধ্যে, আমাদের পার্শ্ববর্তী দেশ আছে থাইল্যান্ড। থাইল্যান্ডে ফিফি আইল্যান্ড বলে একটি আইল্যান্ড আছে, ওই দ্বীপ রাষ্ট্রকে কেন্দ্র করে সেখানে প্রচুর আন্তর্জাতিক ট্যুরিস্ট সেখানে পৌঁছায়। কিন্তু দেখা গেছে যে বছরখানেক আগে সেখানে কিন্তু ট্যুরিস্টদেরকে আসা বন্ধ করে দেওয়া হয়েছিল।
ফিফি আইল্যান্ডে। ফিফি আইল্যান্ডে ট্যুরিস্ট কেন বন্ধ করে দেওয়া হলো? কারণ যারা ওখানে জলাশয়ে স্নান করতে, দ্বীপ অঞ্চলে যারা স্নান করছেন, তার জন্য যে কেমিক্যাল স্প্রেডিং হচ্ছে, মানুষ সাবান, শ্যাম্পু, অন্যান্য বিভিন্ন রকমের যে যাবতীয় কেমিক্যাল শরীরে ব্যবহার করছেন, সেগুলোর মধ্য দিয়ে যে জলে যে দূষণ হচ্ছে এবং সেখানকার কোরাল ব্লিচিং হয়ে যাচ্ছে, ওখানে যে কোরালরা হারিয়ে যাচ্ছে, কোরালের গায়ের রং নষ্ট হয়ে যাচ্ছে, মাছেরা হারিয়ে যাচ্ছে। তো থাইল্যান্ডের মতো একটি উন্নয়নশীল দেশ, যাদের টোটাল জিডিপি পার ক্যাপিটা ইনকাম ভারতবর্ষের থেকে বহুগুণ কম, তারা তাদের আর্থিক নিরাপত্তাকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র পরিবেশকে গুরুত্ব দিয়ে তারা কি করলো? ফিফি আইল্যান্ডের সমস্ত ট্যুরিজম বন্ধ করে দিল 4 বছরের জন্য। ওরা বলল যে আমাদের কাছে পরিবেশ আগে, অর্থনীতি পরে। তাহলে পরিবেশ আগে, অর্থনীতি পরে, আমরা এই দ্বন্দ্বের জায়গায় কোথায় দাঁড়িয়ে আছি, এইটা আমাদেরকে কিন্তু ভাবতে হবে। আজকে জায়গা আছে, আজকে ইকো ট্যুরিজম প্রমোশনের জায়গা আছে, কিন্তু আমাদেরকে ভাবতে হবে আমরা গড্ডালিকায় বয়ে গেলে হবে না। পৃথিবীর বিভিন্ন দিকে যে সকল আজকে রামসার সাইট নিয়ে দীপন বিলের যে আমাদের যে বিলটি রয়েছে, আসামের একমাত্র রামসার সাইট, তার যে আর্থসামাজিক সমস্যা, সেগুলোকেও আমাদের আলোচনার মধ্যে আনতে হবে। আমাদেরকে পলিসি তৈরি করার সময় ভাবতে হবে যে এর নেগেটিভ কনসিকুয়েন্সেসগুলো কী আছে, যার প্রভাব থেকে আমাদেরকে সনবিলকে বাঁচাতে হবে। ফলে যদি ফিফি আইল্যান্ড পারে উন্নতির, সেইটা কিন্তু আমাদেরকে একটা উন্নততর দিকদর্শন দিতে পারবে, আর আমাদের প্ল্যানিং পলিসি তৈরি করতে সেটা কিন্তু সহযোগী হবে। অতএব আমরা সনবিল উৎসব বছরের পর বছর হোক, ভেরি ওয়েলকাম। বছরের পর বছর মানুষ আসুন, এখানকার আশেপাশের যে বর্ধিষ্ণু গ্রাম, সেখানকার হোমস্টে ব্যবস্থায় তারা থাকুন, এখানকার আতিথেয়তা গ্রহণ করুন। মিতাদি শুরুতেই বলেছেন আতিথেয়তার কথা, সত্যিই মানুষ আন্তরিক। গতকাল আমি যখন একাডেমিক প্যানেল সেশনে যখন বক্তৃতা রাখছিলাম, আমার বক্তব্য রেখে যখন আমি মঞ্চের বাইরে বেরিয়েছি, তখন স্থানীয় মানুষ আমাকে ডেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কোথা থেকে এসেছি। আমার বক্তব্যের মধ্য দিয়ে তাদের যে গুরুতর দিকগুলি আমি আমার বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছি, সেইগুলি কিন্তু মানুষকে স্পর্শ করতে পেরেছে। মানুষ ভাবছে, কারণ মানুষকে বাদ দিয়ে কিছু নয়। আজকালকার দিনে পার্টিসিপেটরি মুভমেন্ট ছাড়া পৃথিবীতে কোনোভাবেই এগোনো সম্ভব নয়। একটা রাজ্য, একটা রাষ্ট্র, একটা বিশ্ববিদ্যালয় ভাবতে পারে, কিন্তু মানুষকে যদি যোগদান করানো সম্ভব না হয়, মানুষ যদি এতে সরাসরি যোগদান না করে, আমরা আরাবাড়ি মুভমেন্ট দেখেছি পশ্চিম মেদিনীপুরে, যেখানে মানুষের যোগদান সরাসরি, আজকে আরাবাড়ি মুভমেন্ট গোটা পৃথিবীতে একটি উল্লেখযোগ্য অবদান, একটি উল্লেখযোগ্য উদাহরণ। তাহলে আরাবাড়ি মুভমেন্ট পশ্চিম মেদিনীপুর থেকে যদি উঠে আসতে পারে, তাহলে পার্টিসিপেটরি মুভমেন্ট মানুষের ভূমিকাকে অগ্রাধিকার দিয়ে যদি আমরা সনবিলকে আরও ভবিষ্যতের দিকে সুষ্ঠু এবং যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট শুধু নয়, সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে যে সনবিলকে নিয়ে যেতে পারি, তবেই আমাদের এই উৎসব সার্থক, তবেই ভাইস চ্যান্সেলর রেজিস্ট্রার মহাশয়ের উদ্যোগ সার্থক, এত দূর থেকে সনবিলের জন্য আমাদের আশা সার্থক, মিতাদির উদ্যোগ সার্থক, কল্লোলদার লেখা সার্থক, অরুণদার বক্তব্য সার্থক, তবে আমাদের এই সার্থক রূপায়ণ। এই কথা বলে আমি ঈশান বাংলা চ্যানেলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে, উৎসব কমিটিকে আরও একবার ধন্যবাদ জানিয়ে, আমার ক্ষুদ্র বক্তব্য, আমার ভাবনা চিন্তা দর্শকদের জন্য তুলে ধরলাম। অনেক অনেক ধন্যবাদ। हमारी बातें सुन के जाओ रे बंधु, अपनी बात कह कर जाओ रे। अमर प्राण बंधु रे, अमर सोना बंधु रे, एक बार बोरक होंगे আমাদের কথা শুনে যান রে। বন্ধু মনের কথা বলে যান রে, আমাদের কথা শুনে যান রে। মনের ভাই যান রে। আলোর সাথীর দর্শক বন্ধু, আপনারা কবি, গল্পকার, পর্বতারোহী ফাল্গুনী দের বক্তব্য শুনলেন। খুব সুন্দর বক্তব্য রেখেছেন। তিনি একটা কলেজেও পড়ান, কলেজের নাম হলো খ্রিস্টিয়ান ওমেন্স কলেজ, কলকাতার। তো তিনি সহকারী অধ্যাপক। তো খুব ভালো লাগলো তার বক্তব্য। তারা যে এখানে এসে সনবিল দেখে অভিভূত হয়েছেন, সনবিলের সৌন্দর্য এদেরকে মুগ্ধ করেছে, এই অঞ্চলকে এরা ভালোবেসেছেন, তাতে আমরা খুবই গর্বিত। আমরা চাইব তারা যাতে সনবিল নিয়ে লেখালেখি করেন এবং পৃথিবীর বিভিন্ন তার অঞ্চলের খবরের কাগজে বা লেখালেখির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সনবিল সম্বন্ধে তারা যাতে ছড়িয়ে দেন, সনবিল
সনবিল সম্বন্ধে কিছু কথা, আর যাতে এর আকর্ষণে মানুষ এখানে ছুটে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, এখন সূর্যাস্ত হচ্ছে, যদিও এখন সনবিলে জলটা খুব কম। আমরা সনবিলের সেমিনারে দেখেছি, এই আলোচনা চক্রে দেখেছি যে সনবিলে জল কিভাবে ধরে রাখা যায়। সিংলা নদীর জলকে সিংলা নদীর জলে পলি পড়ে যাচ্ছে, সেই জলটা কিভাবে ধরে রাখা যায়, সিংলা নদীতে কিভাবে ড্রেজিং করা যায়, সনবিলে কিভাবে ড্রেজিং করা যায়, সেই আলোচনাগুলো উঠে এসছে। আমাদের কল্লুল চৌধুরীও এই প্রপোজালটা দিয়েছেন, আরও অন্যান্য জনও দিয়েছেন এইগুলো বিভিন্ন প্রপোজাল সনবিলের আর্থ সামাজিক উন্নয়ন কল্পে। আর সনবিলে কীরকম জল ধরে রাখা যায়, সনবিল থেকে যে জলটা বেরিয়ে যাচ্ছে কচুয়া নদী হয়ে, সেখানেও কিভাবে মোটরবোট চালানো যাচ্ছে না। কালীবাড়ি অঞ্চলে জল নেই, শুধু দেবদার অঞ্চলে জল আছে। তো আপনারাও দর্শক বন্ধু, আপনারাও এগিয়ে আসুন, যাতে সনবিলের এই উন্নয়নে আমরা সবাই মিলে এই কর্মযজ্ঞে আমরা যাতে ঝাঁপিয়ে পড়তে পারি, যাতে আমাদের এই অঞ্চলে সনবিল দেখতে দলে দলে মানুষ আসেন বিভিন্ন জায়গা থেকে। তাহলে আমাদের এখানে একটা অর্থনৈতিক বিপ্লব হয়ে যাবে। আমরা যদি সনবিলে পর্যাপ্ত জল থাকে, এখনের মতো না হয়ে এই যে সুন্দর সানসেট হচ্ছে, এত ভালো লাগছে সূর্যাস্ত আপনারা দেখছেন, তখন এই সারা বছর যদি অনেক জল থাকে তো পুরো সনবিল ঘুরে বেড়ানো যাবে। এইখানে যারা মৎস্যজীবী আছেন, যারা মাঝি আছেন, এই যে আমার সাথে মাঝি ভাই আছেন, তো মাঝিরা আছেন, ওদের সারা বছর এদের জীবিকা থাকবে। না হলে তো এখানে মাছও ফুরিয়ে যাচ্ছে, আর মাঝিদেরও বছরের বেশিরভাগ সময় কাজ থাকছে না। তো আমরা দর্শক বন্ধু আপনাদেরকেও আমন্ত্রণ জানাবো, আপনারা সনবিলে আসুন। আসাম বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগ, আমাদের উদ্যোগ সফল হোক, আমি এই শুভকামনা জানাচ্ছি। আর আমাদের যে বন্ধুরা এসছেন, এই অরুণ রায়, লেখক অনুবাদক অরুণ রায়, কবি গল্পকার কল্লুল চৌধুরী, আমাদের ফাল্গুনী দে, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। जो कुछ भी मैं इसमें देख रहा था कि हमारे यहाँ के लोग किस तरह से मछली का आकेट कर रहे हैं, झील में घूम करके और मछलियाँ पकड़ने। और जैसा आपने कहा कि केवल ये मछली का व्यवसाय पूरा आसाम को भी सप्लाई करता है यहाँ से, और जितनी वैरायटी की मछली यहाँ होती है, जैसा आपने कहा कहाँ से आती है हमें पता नहीं है, कोई अदृश्य शक्ति है जो पता नहीं धरती में से किस तरह से उत्पन्न करती है और कैसे वो तैयार होती है, ये तो है। लेकिन उससे भी आपको लगता है कि यहाँ निश्चित रूप से इस प्रकार की व्यवस्था है। और मैं सोचता हूँ कि किसी भी स्थान के डेवलपमेंट के लिए जब तक आप इस मेले को अन्य प्रकार के कार्यक्रमों से नहीं जोड़ोगे, इसको आप उत्सव मत करो, आप इस उत्सव के साथ इसको मेला कहो, जिसमें गांव का आदमी आकर के यहाँ लगी हुई छोटी मोटी दुकानों के सहारे अपनी आवश्यकता की सामग्री भी खरीद सके और चल करके यहाँ देखे। और फिर आमोद प्रमोद के जितने सांस्कृतिक कार्यक्रम हैं, मैं सोचता हूँ वो यहाँ अधिकांश बच्चों के कंपटीशन हो, विभिन्न तरह की प्रतियोगिताओं के कंपटीशन हो, चित्रकारी हो सकती है, यहाँ के बारे में कुछ लिखने के बारे में हो सकती है। तो एक एक्टिविटीज नहीं चाहिए, यहाँ कई प्रकार की एक्टिविटीज से ये स्थान को कैसे जोड़ा जाए, ताकि वर्ष में कई बार यहाँ विभिन्न कार्यक्रमों का आयोजन हो। और मैं सोचता हूँ इन कार्यक्रमों के माध्यम से ही यहाँ जो आसपास में लोग रहते हैं उनका आर्थिक उन्नयन होगा। বিদেশের বন্ধু রে, আমার পরাণ বন্ধু রে, একবার বরাক বঙ্গে এসে যান, সনবিল দেখে যান, আমাদের কথা শুনে যান রে বন্ধু, মনের কথা বলে যান রে।
দেশ বিদেশের বন্ধুরে আমার পরাণ বন্ধুরে একবার বরাক বঙ্গে এসে যান, সনবিল দেখে যান, আমাদের কথা শুনে যান রে বন্ধু, মনের কথা বলে যান রে, আমাদের কথা শুনে যান রে বন্ধু, মনের কথা বলে যান রে। বিলের সিপাহী টিলা ঢেউয়ের তালে নৌকার খেলা, সন্তোষপুরের পাঁচহাল টিলা কাকদ্বীপের হিজল মেলা, এসে যান দেখে যান রে রাধা রামের বীর কাহিনী, জঙ্গি দলের চোখের পানি, কুমার সাবের রাজ কাহিনী, কচুয়ার ওই উজান পানি, দেখে যান শুনে যান রে দেশ বিদেশের বন্ধুরে আমার পরাণ বন্ধুরে একবার সনবিল এসে যান, নাও নিয়ে ভেসে যান, এসে যান ভেসে যান রে বন্ধু, মনের সুখে ভেসে যান রে, এসে যান ভেসে যান রে এ বন্ধু, মনের সুখে ভেসে যান রে। রাতা বিল নরে চরে সনবিলের ঢেউ প্রাণে মারে, উথাল পাথাল জলের তোরে উজান ভাটির কচুয়ারে, সামলে চলো মাঝি ভাই রে সনবিলে জলের খেলা, হিজল ডালে পাখির খেলা, সারি সারি মাঝি মোল্লা, বিল পারে রই মাছের মেলা, এসে যান দেখে যান রে দেশ বিদেশের বন্ধুরে আমার প্রাণের বন্ধুরে একবার সনবিল এসে যান, নাও নিয়ে ভেসে যান, এসে যান ভেসে যান রে বন্ধু, মনের সুখে মাছ খেয়ে যান রে, এসে যান ভেসে যান রে এ বন্ধু, মনের সুখে মাছ খেয়ে যান রে। দেবদারের সন্ন্যাসী বাড়ি, সন্ন্যাসী পাট্টার দুর্গা বাড়ি, আনন্দপুরের কালী বাড়ি, ডলুর কুমার কাছাড়ি, দেখে যান রে परदेसिया रे मेरे प्यारे बंधु रे, एक बार बराक बंग में आके जाओ, सोनबिल को देख के जाओ, हमारी बातें सुन के जाओ रे बंधु, अपनी बात कह कर जाओ रे, हमारी बातें सुन के जाओ रे बंधु, अपनी बात कह कर जाओ रे। আমার পরাণ